জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি অন্যয় কর্মকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ইসি আনোয়ারুল ইসলাম সরকার। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সুষ্ঠু ভোটের আশা সিইসি এম নাসির উদ্দিনের। সকালে রাজধানীর আগারগাঁওয়ে 2 দিনের কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তারা। অনুষ্ঠানে ইসি বলেন, নির্বাচন এখনও 5 থেকে 6 মাস বাকি, সবাইকে নৈতিকতা ঠিক রাখতে হবে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবারের নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও কঠিন হবে, তাই ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। যে কোনো মূল্যে ভালো নির্বাচন করতেই হবে। আপনারা যেটা করেছেন, কন্ডাক্ট করেছেন, সাকসেসফুলি করেছেন, বা যেভাবে করে থাকেন না কেন, নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। আজকে আপনারা যারা ট্রেডিং শুরু করবেন, কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার এই 5 জনেরই দায়। আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। আমরা জানি কে কোথায় যান, এই অফিসের তথ্য কে কোথায় কিভাবে পাচার করেন। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যমপন্থা ও উদারপন্থী রাজনীতি সরিয়ে উগ্রবাদ ও চরমপন্থী রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, যথাসময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা রয়েছে। মির্জা ফখরুল বলেন, কোনো দল বিএনপিকে হেয় করে অপপ্রচার চালাচ্ছে। লড়াই যে সংগ্রাম আমাদের, সেটা কেন জানি ম্লান হয়ে যাচ্ছে কিছু দুর্বৃত্তের কারণে। কারণ স্বাভাবিকভাবে একটা হতাশা আসতে পারে। রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে, রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে, কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে, এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকাল 11টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে কুটির শিল্প মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সবাই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে জানিয়ে বলেন, নির্বাচন নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের কাছে মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানাতে পারবে, সেই লক্ষ্যেই বিএনপি আগেভাগে প্রস্তুতি নিচ্ছে বলেও উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে ও সাধারণ মানুষের স্বপ্ন পূরণে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। নির্বাচন তো ফেব্রুয়ারিতে হচ্ছে, নির্বাচনের ব্যাপারে আলাপের কিছু নয়। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে, বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, সরকার নির্বাচিত করতে পারবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। নির্বাচনের রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচন নষ্ট করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লার 14 উপজেলায় এক বৈঠকে কথা বলেন তিনি। ট্র্যাডিশনাল পদ্ধতি নাকি পিআর পদ্ধতি নির্বাচন হবে সে বিষয় নির্ধারণ করার আগে রোডম্যাপ ঘোষণা করা অপরাধ বলেও মন্তব্য করেন তিনি। আগের ট্র্যাডিশনাল যে পদ্ধতি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, আর আমরা নতুন বলেছি পিআর সিস্টেম। সুতরাং এই 2টা পদ্ধতির ভিতরে যে কোনো একটি সেটেল না হওয়া পর্যন্ত একটি সিস্টেমে নির্বাচনের পথনকশা ঘোষণা করাটা, এটা তাদের জন্য বড় ধরনের অপরাধ এবং অন্যায়। গতকালকে আপনারা দেখছেন যে
একটা রোড ম্যাপ ঘোষণা করছে নির্বাচনের। এটা কি বলে, কি নকশা বলে, পথ নকশা বাংলা। কিন্তু অনেকগুলো বিষয় এখন আনসেটেল রয়ে গেছে। নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামীর কোনো আপত্তি নেই। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তবে রোডম্যাপে গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে দাবি করেন তিনি। শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। 26-এর নির্বাচনটা হইতে হবে জুলাই সনদের অধীনে। শুধু সংসদ গঠিত হওয়া এবং শপথ, এই চুপ্পুর সংবিধানের অধীনে আগামী সংসদ সদস্যদের যদি শপথ নিতে হয় সেটা খুবই লজ্জাজনক হবে গণ অভ্যুত্থানের পরে। অতএব সামরিক বেসামরিক যে সকল কর্মকর্তারা এই 18-24-এর জাল জালিয়াতের সাথে জড়িত, তাদেরকে চাকরি থেকে যে কোনো ফর্মে অব্যাহতি দিয়ে দেওয়া দরকার। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ 16 জনকে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী সহ 16 জনকে শুক্রবার ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামে একটি ব্যানারে আলোচনা সভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা সহ আরও অনেকে। অনুষ্ঠান চলার সময় সেখানে গিয়ে একদল লোক হট্টগোল করে আলোচনা সভা পণ্ড করে দেয়। তাদেরকে আটকে রেখে মব তৈরি করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে শাহবাগ থানা পুলিশ। গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সুমন মিয়াকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় পুলিশের 3 সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 8টার দিকে শ্রীপুর পৌরসভার ট্যাংরা রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আসামি সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কাউরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার ব্রিজ থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ। এ সময় কয়েক দফা হামলা চালিয়ে সুমনকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। শরীয়তপুরের জাজিরায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা খবির সর্দার হত্যার একদিনের মাথায় ওই মামলার আসামি আলমাস সর্দারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাতবর কান্দি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে পচা গন্ধ বের হয়। পরে স্থানীয়রা মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। একই ঘটনায় পরপর 2 দিনে 2টি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে গেল বুধবার রাতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে খবির সর্দার নামে ওই বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠে আলমাসের বিরুদ্ধে। পরে এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আলমাস সহ 20 জনের নাম উল্লেখ করে জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করে। বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে সরবরাহ কমায় রাজধানীর বাজারে প্রায় সব সবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। 100 টাকার নিচে মিলছে হাতে গোনা কয়েকটি সবজি। সপ্তাহের ব্যবধানে করলা, কচুরলতি, বেগুন, গাজর থেকে শুরু করে শিম, টমেটো সবকিছুর দামই বেড়েছে প্রতি কেজিতে প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত। করলা, কচুরলতি, কাঁকরোল, বরবটি আর পটল বিক্রি হচ্ছে কেজিতে 100 থেকে 120 টাকায়। বেগুনের দাম মান ভেদে 100 টাকাও দাম হাঁকাচ্ছেন দোকানিরা। গাজর প্রতি কেজি 120 আর টমেটো 160 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি বেড়েছে অন্যান্য নিত্যপণ্যের দামও। একই সঙ্গে নিত্যপণ্যের বাজারেও আটা, ময়দা আর মসুর ডাল কেজি প্রতি বেড়েছে 5 থেকে 25 টাকা পর্যন্ত। কেজিতে আটার দাম 6 থেকে 10 টাকা, ময়দায় 5 থেকে 10 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি চাপ পড়েছে ডালের বাজারে। সরবরাহ ঘাটতির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। এদিকে আমিষের বাজারে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। হালিতে 4 টাকা কমেছে ডিমের দাম। সবকিছুর দাম বেশি। যেটা টমেটো ছিল 80 টাকা 70 টাকা, সেটা 120 টাকা চায়। তারপরে গাজরও 120 টাকা, এটা 80 টাকা ছিল। দ্রব্যমূল্যের যেরকম দাম
এরকম দাম যদি অনবরত চলতে থাকে তাহলে মানুষের তার সংসার চালানো খুব দুরূহ ব্যাপার হয়ে যাবে। চাল ডাল আটা সব একই, মানে আজকে এক বাজার কাল বাজারে আসলেই পরিবর্তন। এই পরিবর্তন আমাদের নাবিশ্বাস একবার হয়ে গেছে। চাউলের দাম আসলে যতটুকু বাড়ছে সিজন অনুসারে ওই হিসেবে অত্যাধিক বাড়ছে, এখন ওই অবস্থা স্থিতিশীল আছে। ভারত থেকে চাল আমদানির পরও কুষ্টিয়ায় বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। এছাড়া সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে চাঁদপুরের বাজারে কমেছে শাকসবজির দাম ও বেড়েছে মাছের দাম। এদিকে ছুটির দিনে চড়া ময়মনসিংহের মাছের বাজার। চট্টগ্রামের বাজারে পেঁয়াজ ও আদার দাম কমলেও হঠাৎ বেড়েছে মসুর ডালের দাম। সৈয়দপুরের বাজারে সরবরাহ ঘাটতি না থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। কয়েক মাস ধরেই চড়া কুষ্টিয়ার চালের বাজার। ভারত থেকে চাল আমদানির পর কিছুটা দাম কমার আশা থাকলেও বাজারে কমছে না চালের দাম। আমদানি বাড়লে কমতে পারে চালের দাম বলছেন ব্যবসায়ীরা। এদিকে নিয়মিত বাজার তদারকির মাধ্যমে দাম নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। সরবরাহ কমায় চাঁদপুরের মাছের বাজারে মাছের দাম বাড়তি। সপ্তাহের ব্যবধানে চাষের মাছ বেড়েছে 20 থেকে 30 টাকা। চড়া ইলিশের দামও এতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এদিকে সরবরাহ বাড়ায় চাঁদপুরের বাজারে কমেছে শাকসবজির দাম। সরবরাহ কম থাকায় ছুটির দিনে ময়মনসিংহে সংকট চাষের মাছের। উৎপাদন খরচ না ওঠা, খাদ্যের দাম ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে বেড়েছে মাছের দাম। এছাড়া গেল সপ্তাহের তুলনায় কিছুটা স্বস্তি দিচ্ছে চট্টগ্রামের সবজির বাজার। তবে বৃষ্টির কারণে গত সপ্তাহে যেসব সবজির দাম চড়া ছিল তা এখনও বাড়তি দামে কিনছেন ক্রেতারা। নিত্যপণ্যের বাজারে ডালের দাম গেল কয়েক সপ্তাহ ধরেই বাড়তি। এদিকে সরবরাহ বাড়লেও দাম কমেনি সৈয়দপুরের সবজির বাজারে, যদিও ক্রেতাদের দাবি অন্য বছরের তুলনায় এবছর দাম কিছুটা কম। এক কেজি উপরে যেগুলো এগুলো 300-400 টাকা কেজিতে কমছে। আগে ছিল 2600 টাকা কেজি, 2700 টাকা কেজি, বর্তমানে 2200 টাকা কেজি। দামটা আনুপাতিক হারে কিছুটা কম। প্রচুর খাইছি সব জায়গাতেই, এই মাছের দাম এত বাড়ছে, নাহলে বাড়তো না। সব জায়গাতে মাছের খাইছিস, পাওয়া যাইতেছে না মাছ। দেশের বাইরের খবর। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। আইন প্রণেতাদের বেতন, শিক্ষা তহবিল ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের খাদ্য কর্মসূচির সংস্কার সহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভে নামেন শত শত মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ হারান এক মোটরসাইকেল আরোহী। বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেপ্তার করা হয় 7 জনকে। মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে 7.5 কিলোমিটার সামার রান। এতে অংশ নেন 2 শতাধিক দৌড়বিদ, ছিলেন শিশু, যুবক সহ নানা শ্রেণী পেশার মানুষ। পাওয়ার পালস এরিনার আয়োজনে ও মৌলভীবাজার অ্যাথলেটিক অ্যান্ড কাবাডি একাডেমির সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন দৌড়বিদরা। ভোরে শহরের পৌরসভা মুক্ত মঞ্চ থেকে কালিঙ্গা এলাকা ঘুরে দৌড়বিদরা পৌঁছান নির্ধারিত গন্তব্যে। মাদক, শিশুদের মোবাইল আসক্তি থেকে মুক্তি ও সুস্থ শরীর নির্মাণে, খেলাধুলা ও সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। এদিকে সামার দৌড়ে অংশ নিতে পেরে খুশি অংশগ্রহণকারীরাও। পুরুষ ও মহিলাদের দৌড়ে প্রথম স্থান অর্জন করেন অ্যালেক্স পারভেজ পলাশ ও শেফালি আক্তার পারভিন। আগামীতে শুধু শিশুদের জন্য ম্যারাথনের আয়োজন করবেন বলে জানান আয়োজকরা। খেলার খবর। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের শেষ 2 ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে কেন্দ্র করেই প্রকাশ করা হয়েছে আকাশী নীলদের এবারের স্কোয়াড। দলে চমক হিসেবে আছেন পালমেইরাসে খেলা হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ দলে থাকলেও বাদ পড়েছেন অ্যাঞ্জেল কোরেয়া ও ফাকুন্দো মেদিনা। নিষিদ্ধ থাকার কারণে দলে জায়গা হয়নি এনজো ফার্নান্দেজের। এছাড়াও স্কালোনির দলে নেই আলেহান্দ্রো গার্নাচো। ইনজুরির কারণে আগে প্রাথমিক স্কোয়াডেও ছিলেন না পাওলো দিবালা। সেপ্টেম্বরের 4 তারিখ ভেনেজুয়েলার বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরের ম্যাচ 9 তারিখ, প্রতিপক্ষ ইকুয়েডর। মোনাকোয় অনুষ্ঠিত হয়েছে 36 দলের 2025-26 চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র। নতুন ফরম্যাটে নেই গ্রুপ পর্ব। লিগ পর্বে প্রতিটি দল খেলবে 8টি করে ম্যাচ। এই 8 ম্যাচের 4টি খেলবে ঘরের মাঠে এবং
অন্য 4টি প্রতিপক্ষের মাঠে। প্রাথমিক র্যাঙ্কিং অনুযায়ী 4টি পটের প্রতিটিতে রাখা হয় 9টি করে দল। ড্রয়ের প্রতিটি পট থেকে নির্বাচন করা হয় 2টি করে প্রতিপক্ষ। রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম 8টি দল সরাসরি জায়গা করে নেবে শেষ 16তে। আর টেবিলের 9 থেকে 24 নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম অ্যাওয়ে 2 লেগের প্লে অফ লড়াই শেষে 8টি দল জায়গা পাবে শেষ 16তে। আগামী 16 সেপ্টেম্বর থেকে 2026 সালের 28 জানুয়ারি পর্যন্ত হবে লিগ পর্বের খেলা। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় ফাইনাল হবে 2026 সালের 30 মে। এদিকে শেষ সময়ে এসে জমে উঠেছে 2025-26 মৌসুমের গ্রীষ্মকালীন দলবদল। নিজেদের স্কোয়াডের ঘাটতি পূরণে বেশ ব্যস্ত সময় পার করছে ইউরোপের ক্লাবগুলো। এবারে দলবদলে সবচেয়ে আলোচিত নাম নিউক্যাসল ইউনাইটেড। শেষ সময় এসে জার্মান স্ট্রাইকার নিক ভোল্টমেডের জন্য ক্লাব ইতিহাসে সর্বোচ্চ 90 মিলিয়ন ইউরো খরচ করেছে তারা। তরুণ এই স্ট্রাইকারকে তারা দলে টেনেছে স্টুটগার্ট থেকে। ব্যস্ত সময় পার করেছে চেলসিও। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে 7 বছরের চুক্তিতে তরুণ আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোকে দলে টেনেছেন তারা। একই দিনে ক্লাব ছেড়েছেন ক্রিস্টোফার এনকুনকু। চেলসি ছেড়ে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যাচ্ছেন ফ্রেঞ্চ ফরওয়ার্ড। এছাড়াও ডাচ স্ট্রাইকার জাভি সিমন্সকে 60 মিলিয়ন ইউরোতে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে আছে টটেনহ্যাম ইউনাইটেড। শেষ করছি এখন চার দিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।